আইসি, তোমরা এমনভাবে তাকিয়েছিলে বলেই মেয়েটা খেতে পারছিল না। এই চেয়ারে কোনো বিশেষ ব্যাপার আছে নাকি যে তোমরা এমনভাবে তাকিয়ে আছো? আলভির কথা শুনে সবাই চোখ সরিয়ে খাবার খাওয়ায় মনোযোগ দিল। সবার খাওয়া শেষ হতেই উসমান মির্জা বলে ওঠে, পরশু দিন তোদের রিসেপশনের অ্যারেঞ্জমেন্ট করা হবে। ওকে, আমার কোনো সমস্যা নেই। কালকে কি তুই একবার অফিসে যেতে পারবি? হুম বাবা, আমি এমনিতেও কালকে অফিসে যেতাম। আলভি হাত ধুয়ে নিজের রুমে চলে গেল। অলি তার রুমের শোকেসে থাকা একটা শোপিসের দিকে আনমনে তাকিয়েছিল, তখনই একজন সার্ভেন্ট এসে তাকে খাবার দিয়ে যায়। অলির প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। সে তাড়াতাড়ি করে খাবার খেয়ে নেয়। রাত দুপুর 12টা বেজে 14 মিনিট। অলি ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু চোখ বন্ধ করলেই তার ভয় করছে। এমনিতে একা ঘুমানোর অভ্যাস তার নেই, তার উপর নতুন জায়গা। তার প্রচণ্ড পরিমাণে ঘুম আসছে, কিন্তু চোখ বন্ধ করলেই অদ্ভুত অদ্ভুত কল্পনা আসছে। অলি উঠে বসল। তার রুমের লাইট ঝালানো, দরজাও লক করেনি। কিন্তু তাও তার ভালো লাগছে না। মনে হচ্ছে আমার এই বাড়িতে আসার আইডিয়াটাই ভুল ছিল। অলি কিছুক্ষণ হাঁটুতে গাল ঠেকিয়ে বসে রইল, তারপর ধীরপায়ে রুমে থেকে বেরিয়ে এলো। সে প্রথমেই আলভির রুমের দিকে উকি দিল। আলভির রুমের দরজা খোলাই ছিল। অলি সেদিকে যেতে নেবে, ঠিক তখনই তার আলভির করা বিহেভিয়ারের কথা মনে পড়ে যায়। ফলস্বরূপ অলি উল্টো দিকে ঘুরে উর্মিলার রুমের সামনে গিয়ে দাঁড়াল। এদিকে উর্মিলা ফোনে দিহানের সাথে কথা বলছিল। আরে বললাম তো, তখন আমার ফোন দিয়ে অলি ওর মায়ের সাথে কথা বলছিল। সেটা না হয় বুঝলাম, কিন্তু তারপর কল কেটে দিচ্ছিলে কেন? আমি কি তোমাকে খুব বেশি বিরক্ত করছি? বিরক্ত বোধ করলে বলে দেও, আমি আর কল দেব না। আপনি ভুল বুঝছেন, তখন আমি অলির রুমে ছিলাম। আপনি কল দেওয়া মাত্রই ভাইয়া এসে পড়েছিল, সেই জন্যই কেটে দিয়েছি। দয়া করে ভুল বুঝবেন না। হয়েছে, আমাকে আর এত ব্যাখ্যা দিতে হবে না। আমি তো তোমার জাস্ট ফ্রেন্ড, তাই না? উর্মিলা একটা শ্বাস ফেলে বলল। জাস্ট ফ্রেন্ড হলে রাগ করছেন কেন? আমি রাগ করিনি, আর সত্যি বলতে গেলে আমার রাগ করার কোনো অধিকারও নেই। তোমার ফোন ব্যস্ত থাকুক বা তুমি কল কেটে দেও, তোমার যা ইচ্ছা তাই করো। বলেই দিহান কল কেটে দিল। উর্মিলা আবারও দিহানকে কল দিতে যাবে, ঠিক সেই সময়েই অলি তার দরজায় নক করে। উর্মিলা বিরক্তি নিয়ে ব্যালকনি থেকে রুমে আসল। এত রাতে আবার কে আসলো? উর্মিলা দরজা খুলে অলিকে দাঁড়িয়ে থাকতে দেখে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, অলি তুমি এখানে, ঘুমাওনি? অলি একটু ইতস্তত বোধ করল। মাথা নিচু করেই বলল, আসলে আপু, আমার একা ঘুমানোর অভ্যাস নেই। আমি কি তোমার সাথে ঘুমাতে পারি? উর্মিলা হাসিমুখে বলল, তুমি আমার সাথে ঘুমাতে চাও এটা তো ভালো কথা, ভেতরে আসো না। অলির মুখে হাসি ফুটে উঠল। সে উর্মিলার রুমে ঢুকে উর্মিলার বিছানার উপর বসল। উর্মিলা দরজা লক করে দিয়ে অলির পাশে এসে বসল। অলি ঘুমের জন্য চোখ খুলেই রাখতে পারছে না। অলি তুমি শুয়ে পড়ো। অলি মাথা নাড়িয়ে বেডের এক সাইডে শুয়ে পড়ল। উর্মিলা লাইট অফ করতে গেলে অলি বলে ওঠে, আপু, লাইট অন রাখলে কি তোমার সমস্যা হবে? উর্মিলা অলির দিকে তাকাতেই অলি বলে ওঠে, আসলে নতুন জায়গা তো, আমার একটু ভয় করছে। উর্মিলা মৃদু হাসল, তারপর লাইট না নিভিয়েই অলির পাশে এসে শুয়ে পড়ল। অলি শোনো, তুমি চাইলে প্রতি রাতেই আমার সাথে শুতে পারো। আমার কোনো সমস্যা নেই। ভাবিকে সর্বাবস্থায় সাহায্য করা ননদ হিসেবে আমার দায়িত্ব। অলি উর্মিলার দিকে ঘুরে একটা কিউট স্মাইল দিল। থ্যাংক ইউ আপু, তুমি অনেক ভালো। জানি, আর আমার ভাইটাও কিন্তু খারাপ নয়। কিন্তু আমি তো বুঝতেই পারছি না যে ইদানিং ও এরকম ইররেসপন্সিবলের মতো একট কেন করছে। বউকে অন্য রুমে থাকতে দিল তার কারণ হিসেবে বলল ও নাকি রুম শেয়ার করতে পারবে না। হাউ ফানি! আমার তো বলেই দিতে ইচ্ছা করছিল যে আরে তুই রুম শেয়ার করতে না পারলে বিয়ে করেছিস কেন? তার উপর রুম শেয়ার না করেই কি বাপ হতে চলেছিস নাকি? কথাটা শুনে অলি কাশতে লাগল। উর্মিলা ব্যতিব্যস্ত হয়ে উঠে বসল, তারপর অলির দিকে পানির গ্লাস এগিয়ে দিল। অলিও উঠে বসে পানি খেয়ে নিল। অলি, তোমার কি হলো? আর ইউ ওকে? অলি মুখ মুছে হাসার চেষ্টা করে বলল, হু আপু, আমি ঠিক আছি। উর্মিলা কিছু একটা ভেবে বলে উঠল, ভাইয়া বলেছিল তোমাকে নাকি ও 3 মাস আগেই বিয়ে করেছিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? অলি বলো না, সত্যিই কি ভাইয়া 3 মাস আগেই তোমাকে বিয়ে করেছিল? অলি একটা ঢোক গিলল, তারপর মাথা নাড়িয়ে বলে উঠল, হুম আপু, এটাই সত্যি কথা। কিন্তু 3 মাস আগে কিভাবে সম্ভব? তখন তো ও তোমাকে চেনারই কথা নয়। অলি কি বলবে খুঁজে পেল না। সে মিথ্যা মিথ্যা কয়েকটা হাই তুলে বলল, ওটা অনেক বড় একটা গল্প আপু। আমার না ভীষণ ঘুম পাচ্ছে।
আমি তোমাকে কালকে সব খুলে বলবো। এখন আমি ঘুমাই। উর্মিলা আর কি বলবে, সে মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই অলি শুয়ে চোখ বন্ধ করে নিল। এসবের মাঝে উর্মিলাও দিহানের কথা ভুলে গিয়ে শুয়ে পড়ল। আলভি ল্যাপটপে কাজ করছিল। হসপিটালের রোগী আর কোম্পানি একসাথে সামলানো খুবই কঠিন ব্যাপার। তবুও তাকে সামলাতেই হয়। পরিবারের বড় ছেলে সে। ইয়াদের এখনও পড়ালেখা শেষ হয়নি। যদিও ইয়াদ কোম্পানির বিভিন্ন পোস্ট দেখাশোনা করে, তবে এই কয়দিন বাড়ি থেকে দূরে থাকার কারণে তার অনেক কাজ জমে গেছে। কয়েকটা বিজন্যাস মিটিংও পরপর কয়েকবার পোস্টপোন করা হয়েছে। কালকে সেসব মিটিংগুলো অ্যাটেন্ড করতে হবে, নয়তো অনেক বড় একটা লস ফেস করতে হবে। তার পিয়ে কয়েকটা প্রেজেন্টেশন সেন্ড করেছে। আলভি সেসবই রিচেক করছে। অবশেষে তার কাজ শেষ হল। সে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল এখন রাত 1:03 বাজে। আলভি দরজার দিকে তাকালো। তার দরজা একদম খোলাই আছে। অলি কি ঘুমিয়ে গেছে নাকি? ওর কোনো সমস্যা হচ্ছে না তো? হলেও কি আমার কাছে আসবে? তখনকার ব্যাপারটার জন্য মনে তো হয় না যে আমার কাছে আর আসবে। আলভি বেড থেকে নেমে দাঁড়ালো, তারপর অলির রুমের সামনে আসতেই সে থমকে গেল। অলির রুমের দরজা খোলা। আলভি ভেতরে ঢুকে দেখল অলি রুমে নেই। শিট, এই মেয়েটা আবার কোথায় গেল? আলভি ব্যালকনি আর ওয়াশরুমে খুঁজেও অলিকে পেল না। এই মেয়েটা আমাকে শান্তিতে কাজও করতে দেবে না দেখছি। আলভি কিছু একটা ভেবে উর্মিলার রুমের সামনে এসে দাঁড়াল। কয়েকবার নক করার পরেও উর্মিলা দরজা খুলল না। আলভি আবার নিজের রুমে ফিরে এসে উর্মিলার নম্বরে কল দিল। ফোনের রিংটোনে উর্মিলার ঘুম ভেঙে গেল। সে ফোনটা হাতে নিয়ে ঘুম ঘুম কণ্ঠেই বলল, হ্যালো, অলি কোথায়? আলভির ঝাঝালো কণ্ঠ শুনে উর্মিলা ফোনটা সামনে এনে দেখল আলভির নম্বর। উর্মিলা জড়ানো কণ্ঠেই বলল, চিন্তা করিস না ভাইয়া, ও আমার রুমেই আছে, ওকে পাঠিয়ে দে। ও ঘুমিয়ে গেছে ভাইয়া, দরজা খোল। উর্মিলা এবার ভীষণ বিরক্ত হল। কি হয়েছে তোর? কেন বিরক্ত করছিস? বললাম তো ঘুমিয়ে গেছে, আর প্লিজ আমাকেও ঘুমাতে দে। আলভি এবার রেগেমেগে বলে ওঠে, দরজা না খুললে ভেঙে ফেলব। তারপর ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় মারলেই তোর ঘুম ছুটে যাবে। 5 পর্যন্ত কাউন্ট করব। আরে আর ভয় দেখাস না তো, খুলে দিচ্ছি। মাগো, ঘুমিয়েও শান্তি নাই। উর্মিলা হাই তুলতে তুলতে দরজা খুলে দিল। দরজা খোলা মাত্রই আলভি টর্নেডোর বেগে রুমে ঢুকে পড়ল। আলভির চেহারা দেখে উর্মিলার ঘুম ছুটে গেল। আলভি অলির সামনে এসে দাঁড়াল। আমার ঘুম উড়িয়ে দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। আলভি উর্মিলার দিকে তাকিয়ে রাগীস্বরে বলল, ও এখানে কেন? উর্মিলা এগিয়ে এসে মিনমিনিয়ে বলল, ও একা ঘুমাতে পারছিল না, সেই জন্যই আমার রুমে এসেছিল। আসলেই কি ঘুমাতে দিতে হবে নাকি? বেয়াদব কোথাকার! দাঁড়া, তোর ব্যবস্থা করছি আমি। উর্মিলা বেশ অবাক হয়ে গেল। ভ্রুজোড়া কুঞ্চিত করে জিজ্ঞেস করল, আমি কি বেয়াদবি করেছি হুম? আর তুই আমার কি ব্যবস্থা করবি? ভাবিকে নিজের রুমে ঘুমাতে দেওয়া বেয়াদবি নয়? উর্মিলা চমকিত নয়তে আলভির দিকে তাকিয়ে রইল, কিন্তু আলভির কথা তার মাথার উপর দিয়ে গেছে। দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি। তারপর দেখব এই ফাজিল মেয়ে কার সাথে ঘুমাতে যায়। তুই কি ড্রিঙ্কস করেছিস ভাইয়া? আবোলতাবোল বকছিস কেন? ঝেড়ে কাশ। আলভি রেগেমেগে উর্মিলার দিকে এগিয়ে গিয়ে এক হাতে উর্মিলার চুল টেনে ধরল। আহ ভাইয়া, লাগছে, ছাড় আমাকে। বড় ভাইয়ার সাথে বেয়াদবি করে আবার তারই মুখে মুখে তর্ক করছিস? আরে তুই ওকে নিজের রুমে জায়গা না দিলে ও কোথায় যেত বল? ছাড় ভাইয়া, আমার চুল ছিঁড়ে যাবে। আগে বল। আমি জানি না, মাফ কর ভাইয়া। আমি আর তোর বউকে আমার রুমে জায়গা দেব না। কথাটা শোনামাত্রই আলভি উর্মিলার চুল ছেড়ে দিল। উর্মিলা গাল ফুলিয়ে বলল, তোর বউকে নিয়ে বের হ আমার রুম থেকে। তুই বেরিয়ে যা। উর্মিলা অবাক হয়ে গেল। ইয়ার কি করছিস? আমার রুম থেকে আমি কেন বেরিয়ে যাব? যাবি নাকি চুল হারাবি? উর্মিলা দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। দজ্জাল ভাই একটা, তোর 100টা ছানাপোনা হবে দেখিস। আমি তোকে বদদোয়া দিলাম, সারা জীবন হাগুমুতু পরিষ্কার করতে করতেই তুই টাকলা হয়ে যাবি। কি বললি? উর্মিলাকে আর পায়কে? উর্মিলা দৌড়ে অলির রুমে গিয়ে দরজা লক করে দিল। আলভিও একটা শ্বাস ফেলে দরজা লক করে দিল। তারপর অলির সামনে এসে দেখল অলি নিশ্চিন্তমনে ঘুমিয়ে আছে। অলি বাম কাত হয়ে শুয়ে আছে, বেনি করা লম্বা সিল্কি চুলগুলো খাটের সীমানা পেরিয়ে মেঝেতে ছড়িয়ে আছে। অলি গভীর ঘুমে মগ্ন, আরামে ঘুমোচ্ছে, সেই জন্যই তাদের ভাইবোনের ঝগড়ার আওয়াজেও তার ঘুম ভাঙ্গেনি। আলভি প্রথমেই এসির টেম্পারেচার কমিয়ে দিল, তারপর অলির গায়ে কমফোর্টার জড়িয়ে দিয়ে লাইট নিভিয়ে দিল। এরপর ধীরে ধীরে পা ফেলে বেডের অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল।
আলভি ডান দিকে ফিরে শুয়েছে। তার হৃৎস্পন্দন বেড়ে গেছে। কিছুক্ষণ যেতেই আলভি মনে মনেই বলে ওঠে, সরি হানিবি, বাট আই কান্ট কন্ট্রোল মাইসেলফ এনিমোর। বলেই আলভি অলির দিকে ঘুরে কমফোর্টারের উপর দিয়েই অলিকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। অলির ঘাড়ে মুখ গুজে দিয়ে কয়েকটা বড় বড় শ্বাস নিল। সরি হানিবি, বাট আই লাভ ইউ সো মাচ। তোমার আজকের পরিস্থিতির জন্য আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারব না। ইউ নো, ইউ আর মাই মোস্ট প্রেশাস ট্রিজার। আমি কখনো চাইনি এত তাড়াতাড়ি তোমাকে এরকম সিচুয়েশনে ফেলতে। আলভি অলির কানের কাছে ফিসফিসিয়ে কথাগুলো বলছিল, যার জন্য অলি একটু নড়েছে উঠল। আলভি একটু ঘাবড়ে গেল। অলি যদি চোখ মেলে তাকে দেখে তাহলে নির্ঘাত চিৎকার দিয়ে উঠবে। আলভি হাতের বাঁধন আলগা করতেই অলি কমফোর্টার মুড়ো দিয়ে ঘুমিয়ে গেল। আলভি কিছুক্ষণ চুপ করে থেকে পুনরায় আলতো হাতে অলিকে জড়িয়ে ধরল। হানিবি, তুমি অনেক বোকা। আমাকে দিয়ে কতগুলো ফালতু শর্তে সাইন করিয়ে নিয়েছ। তুমি আমাকে শর্ত দিয়েছ যে আমি তোমাকে স্পর্শ করতে পারব না, কিন্তু সেই তুমি কাবিননামায় সাইন করে তোমার অস্তিত্ব আমার নামে লিখে দিয়েছ। তুমি যেই মুহূর্তে কবুল বলেছ সেই মুহূর্তেই তুমি আমার হয়ে গেছ। একই মুহূর্তে তোমার প্রতি আমার অধিকার জন্ম নিয়েছে। সেই অধিকারের কাছে তোমার কাগজ কলমে লেখা 4 নম্বর শর্তটা যে বড্ড ফুরবল। আমি তোমাকে টাচ করব হানিবি, 100 বার করব। আমার সময় হলেই আমি নিজের অধিকার বুঝে নেব। মনে মনে কথাগুলো আওড়াতে আওড়াতেই আলভি ঘুমিয়ে গেল। মাঝরাতে কারো নাক ডাকার শব্দে অলির ঘুম হালকা হয়ে এলো। সে পিটপিট করে তাকিয়ে দেখল চারদিকে ঘুটঘুটে অন্ধকার। অলি মাথা উঁচু করে এদিকে সেদিকে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না। অলি হাত দিয়ে পরখ করে দেখল তার ডানপাশে কেউ শুয়ে আছে। মূলত সেই নাক ডাকছে। অলির সেই রাতের কথা মনে পড়ে গেল। সেই রাতে আলভির নাক ডাকার শব্দেই অলি সেন্স ফিরে পেয়েছিল, সেই সাথে পাশে শুয়ে থাকা ব্যক্তির শরীর থেকেও আলভির ব্যবহার করা পারফিউমের ঘ্রাণ আসছে। এসব ভাবনা মাথায় আসতেই অলি বিছানার অন্য প্রান্তে গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ঘুমের ঘোরেই বলল, উর্মিলা আপু, তুমিও দেখি তোমার ভাইয়ের মতো নাক ডাকো। আর তুমি আর তোমার ভাই কি একই ব্র্যান্ডের পারফিউম ইউজ করো নাকি? অলি বিড়বিড় করে কথাগুলো বলল, তারপর আবারও ঘুমিয়ে গেল। আলভি গভীর ঘুমে থাকায় সেও অলির কথা শুনতে পেল না। সকাল 7টার দিকে আলভির ফোন বেজে ওঠে। আলভি ঘুমের ঘোরেই ফোনটা রিসিভ করে কানের কাছে ধরল। ভাইয়া, বের হ আমার রুম থেকে, আমাকে কলেজের জন্য রেডি হতে হবে। আমি তো বুঝতেই পারছি না, নিজেদের রুম রেখে তুই তোর বউকে নিয়ে আমার রুম দখল করেছিস কেন? রং নম্বর, বলেই আলভি কল কেটে দিয়ে অলির দিকে ফিরতেই অলির বাম হাতটা এসে তার ডান গালের উপরে পড়ে। আলভি ব্যথা পেয়েছে, সেই সাথে তার ঘুমও উবে গেছে। আলভি তড়িঘড়ি করে উঠে বসল। বাহ, কি সুন্দর একটা সকাল। বউয়ের হাতের চর খেয়ে ঘুম ভাঙল। আলভি নিজের গালে হাত বুলাতে লাগল। অলি তো হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে। আলভি বেশ কিছুক্ষণ ঘুমন্ত অলির মুখপানে তাকিয়ে রইল। ওহ নো, আমার এক্ষুনি বেরিয়ে যাওয়া উচিত। আলভি তাড়াতাড়ি খাট থেকে নেমে ফোনটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আলভিকে রুম থেকে বের হতে দেখে উর্মিলা এগিয়ে এসে চোখ ছোট ছোট করে আলভির দিকে তাকাল। আলভি মাথা চুলকাতে চুলকাতে বলল, সর সামনে থেকে। তোর কাহিনী কি ভাইয়া? রুম শেয়ার করতে পারবি না বলে বউকে অন্য রুমে থাকতে বললি, আবার রাত হতেই এমন ভান করলি যেন বউ ছাড়া তোর দম বন্ধ হয়ে যাচ্ছিল। তোর ব্যাপার স্যাপার তো ভালো ঠেকছে না। আমাকে নিয়ে এত গবেষণা না করে মাথাটা স্টাডিতে খাটা। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারলে কিন্তু সত্যি সত্যি তোর বিয়ে দিয়ে দেব। উর্মিলা একটু লজ্জা পাওয়ার অভিনয় করে বলল, বিয়ের টপিকটা খুব একটা খারাপ নয় ভাইয়া, তুই ভেবে দেখতেই পারিস। আলভি শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, তাই নাকি? তাহলে বল, তোর জন্য রিকশাওয়ালা খুঁজব নাকি মুচি খুঁজব? উর্মিলা ভীষণ রেগে গেল। ভাইয়া, রেগে যাচ্ছিস কেন? এই দুটো ভালো না লাগলে আমার কাছে আরও একটা অপশন আছে। সেটা কি? সেটা হলো নাপিত। কথাটা শুনে উর্মিলা আরও বেশি রেগে গেল। তুই অনেক মুডি ভাইয়া, নিজে পছন্দ করে বিয়ে করেছিস আর আমার জন্য রিকশাওয়ালা, মুচি বা নাপিত খুঁজবি? আলভি উর্মিলার মাথায় চাপড় মেরে বলল, কোনো পেশাকেই ছোট করতে নেই উর্মি। তাই বলে আমার মতো একজন এডুকেটেড মেয়েকে তুই রিকশাওয়ালা, মুচি বা নাপিতের কাছে বিয়ে দিবি? আরে আমি তো তোকে বিয়ে দিতেই চাইছি না। সেই জন্যই তো স্টাডিতে মাথা খাটাতে বললাম। দেখ, ভালো রেজাল্ট করতে না পারলে তো তোকে এই 3টার মধ্যে থেকেই একটাকে চুজ করতে হবে। উর্মিলা আর কথা না বাড়িয়ে গাল ফুলিয়ে নিজের রুমে যেতে নিল। তখনই আলভি বলে ওঠে,
অলিকে বলিস না যে আমি রাতে ওর সাথে ছিলাম। উর্মিলা উত্তর না দিয়ে মুখ বাঁকিয়ে চলে গেল। সকাল ৮টার দিকে অলির ঘুম ভাঙল। অলি উঠে আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। আজকে নতুন জায়গা হিসেবে তার বেশ ভালোই ঘুম হয়েছে। অলি এক হাত পেটের উপর রেখে মুখে হাসি টেনে বলল, শুভ সকাল বাবু। অলি উঠে দাঁড়ালো, ওড়নাটা মাথায় প্যাঁচিয়ে উর্মিলার রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে যেতে নিতেই দেখল রূপসা হাতে করে একটা মগ নিয়ে তাকে পাশ কাটিয়ে আলভির রুমের দিকেই এগিয়ে যাচ্ছে। অলি রূপসাকে চিনতে পারল না, যদিও সে খাবার টেবিলে রূপসাকে একঝলক দেখেছিল, কিন্তু রূপসা অরুণা খাতুনের সাথে তার পরিচয় হয়নি। অলি হাঁটার গতি কমিয়ে দিল। রূপসা আলভির দরজায় নক করে দাঁড়িয়ে আছে। অলি রূপসার দিকে এগিয়ে গিয়ে হালকা হেসে বলল, আপু শুনুন না। অলির কণ্ঠ শুনে রূপসা অলির দিকে তাকাল। অলিকে দেখামাত্রই আপনা আপনিই তার কপাল কুঁচকে গেল। অলি হাসিমুখেই বলল, আপনি সম্পর্কে আমার আপুই তো হন তাই না? অলির মুখের হাসি দেখে রূপসার শরীর পুড়ে যাচ্ছে। মেয়েটা যেন উড়ে এসে জুড়ে বসেছে। রূপসাকে চুপ করে থাকতে দেখে অলি ভ্রু কুঁচকে তাকায়, মুখটাকে মলিন করে বলে, আপু আপনি কি কথা বলতে পারেন না? কথাটা শুনে রূপসা অনেক চটে গেল। সে কিছু বলতে যাবে তার আগেই আলভি দরজা খুলে রূপসার দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করে। রূপসা নিজের রাগ কন্ট্রোলে এনে আলভির দিকে কফির মগটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া তোমার কফি। আলভি একবার রূপসার দিকে তাকিয়ে তারপর অলির দিকে তাকাল। এক হাতে কফির মগটা নিয়ে ছোট্ট করে বলল, থ্যাংক ইউ। আলভি পুনরায় রুমে ঢুকে দরজা লক করে দিল। অলি অবাক চোখে রূপসার পানে তাকিয়ে আছে। রূপসা চোখ পাকিয়ে একবার অলির দিকে তাকিয়ে দ্রুতপায়ে স্থান ত্যাগ করল। অলি একটা শ্বাস ফেলে নিজের রুমে চলে গেল, তারপর ফ্রেশ হয়ে খাটের উপরে বসল। অলি ব্রেকফাস্টে কি খাবে? আচমকা আলভির কণ্ঠ শুনে অলি দরজার দিকে তাকাল। আলভি একদম স্যুট পরে রেডি হয়ে দরজায় এক হাত ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। অলি উঠে এসে আলভির সামনে দাঁড়ালো, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কোথাও যাচ্ছেন? তোমার কি আমাকে বেকার বলে মনে হয়? আপনি বলেছিলেন প্রশ্নের উত্তরে প্রশ্ন করতে নেই। আলভির ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠল, যা দেখে অলি থমকে গেল। হাসছেন কেন? আলভি মুখটাকে পুনরায় অনুভূতিশূন্য করে অলির দিকে তাকিয়ে বলল, আমি প্রশ্ন করিনি, উত্তরই দিয়েছি। আমার কথার মাঝেই তোমার উত্তর লুকিয়ে আছে। অলির মাথা ঘুরতে লাগল। অলি কিছু মুহূর্ত চুপ থেকে বলে ওঠে, এত ঘুরিয়ে প্যাঁচিয়ে না বলে সোজাসাপটা ভাবে বলে দিলেই পারতেন যে আপনি রোগী দেখতে যাচ্ছেন। আমি রোগী দেখতে যাচ্ছি না, ক্লায়েন্টের সাথে মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি। কিসের ক্লায়েন্ট? আলভি একটা শ্বাস ফেলে অলির দিকে তাকায়। অফিসে যাচ্ছি, নতুন প্রজেক্ট লঞ্চ করা হবে, সেটা নিয়েই কয়েকজন ফরেন ক্লায়েন্টের সাথে মিটিং আছে। অলি বুঝতে পারল না। অফিসে যাচ্ছেন মানে? আপনি না ডাক্তার? ইয়েস, তবে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের কোম্পানি আছে, এর কয়েকটা শাখা বাইরের কান্ট্রিতেও আছে। আর আমাদের কাজ হল নতুন নতুন অ্যাপ্লিকেশন লঞ্চ করা এবং সেগুলোর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। এছাড়া আরও অনেক কাজ আছে। তুমি চাইলে আমি তোমাকে ডিটেইলসে বলতে পারি। অলি হা করে তাকিয়ে আছে। আলভি বার দুয়েক পলক ফেলে জিজ্ঞাস করল, হা করে আছো কেন? তোমার কি ক্ষুধা লেগেছে? অলি তোরাক করে মুখ বন্ধ করে ফেলে, কথা ঘোরানোর জন্য বলে, আমি ওসব জেনে কি করব? আপনি বরং নিজের কাজে যান। কি করবে মানে? তোমার অবশ্যই জানার দরকার আছে। অলি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই আলভি স্বাভাবিক স্বরেই বলে ওঠে, আমি রে গেলে তুমিই তো এসবের মালিক হবে। তখন তো তোমাকেই কোম্পানির কাজগুলো দেখাশোনা করতে হবে তাই না? আলভির কথাগুলো শুনে অলি হতাবাক হয়ে গেল। লোকটা যে বারবার তাকে শর্তগুলোর জন্য খোঁচা রোছে সেটা সে বেশ ভালোভাবেই বুঝতে পারছে। চুপ করুন, এসব শুনতে ভালো লাগছে না। আপনার কোম্পানির মালিক হওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। আলভি অলির দিকে 2 পা এগিয়ে আসল। ফলস্বরূপ অলিও 2 পা পিছিয়ে গেল। আপনি কথায় কথায় এগিয়ে আসেন কেন? তুমি পিছিয়ে যাও কেন? আবারও প্রশ্নের উত্তরে প্রশ্ন করছেন? প্রশ্নের মাঝেই উত্তর আছে। অলি নিজের পরনের ওড়না মাথাসহ পুরো শরীরের উপরিভাগে প্যাঁচিয়ে নিল। আলভি ঠাট্টার স্বরেই বলল, তোমার মালিক হওয়ার ইচ্ছা না থাকলে ওরকম শর্ত দিয়েছিলে কেন? অলি চুপ করে রইল। কি হলো বলো? দেখো অলি, ভালো সাজতেন হবে না, তুমি যেমন তেমনই বিহেভ করো। আলভির কথা শুনে অলির ভীষণ খারাপ লাগল। এখন তোমার সাথে কথা বলার টাইম নেই। একজন সার্ভেন্টকে পাঠিয়ে দেব, যা খেতে পারবে তাকে বলে দিও। আলভি ঘুরে চলে আসতে নিলে অলি বলে ওঠে, আপনার এত সমস্যা হলে আমি আমার শেষ শর্তটা উঠিয়ে নেব। আলভি অলির দিকে তাকিয়ে বলল,
আই হ্যাভ নো প্রবলেম। আমি রে যাওয়ার পর সম্পত্তি কে পাবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আর থাকার কথাও নয়, তাই না? শুধু আমার মা বাবা আর বোনকে দেখে রেখো। কথাটা শুনে অজান্তেই অলির বুকটা ধক করে উঠল। আলভি চলে আসতে নিলে অলি দ্রুতগতিতে আলভির সামনে এসে দাঁড়ালে আলভি অবাক চোখে অলির দিকে তাকায়। আপনি এভাবে কেন বলছেন? আলভি গা ছাড়া ভাব নিয়ে বলল। কিভাবে বললাম? অলি কিছু বলতে নিলে তার গলা আটকে আসে। অলির অবস্থা দেখে আলভি চিন্তিত হয়ে পড়ে। অলির দিকে এগিয়ে যেতে নিলে অলি পিছিয়ে যায়। আপনি অনেক খারাপ। আলভি অলিকে ধরতে গেলে অলি তার হাত সরিয়ে দেয়। আলভি অসহায় কণ্ঠে বলে ওঠে, আরে কি করেছি আমি, বলবে তো? অলি একনাগারে বলতে লাগল, আপনি কোথাও যাওয়ার আগে এভাবে বলে যাচ্ছেন কেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কিছুক্ষণ পরেই রে যাবেন। কথাটা শুনে আলভি নিশ্চুপ হয়ে যায়। কয়েক সেকেন্ড পর বলে ওঠে, আমি যদি রেও যাই তাতে তোমার কি? আমি খারাপ লোক, সেই সাথে একজন রেপিস্ট, সেই হিসেবে তো আমার রে যাওয়াই উচিত, তাই না? তুমিই তো বলেছিলে। অলি থমকে গেল। হ্যাঁ, আলভি ঠিকই বলেছে, কিন্তু তার কষ্ট লাগলো কেন? কি হলো বলো? আমার তো রে যাওয়াই উচিত, তাই না? অলি নিজেকে সামলে বলে ওঠে, আপনি রে গেলে আমার বাবু অনাথ হয়ে যাবে। তাই আপনার বেঁচে থাকা উচিত। অলির উত্তরটা আলভির পছন্দ হল না। তবে সে যা শুনতে চেয়েছে সেটা বর্তমানে অলির মুখ থেকে শুনতে চাওয়াটাও হয়তো ভুল। হোয়াট এভার, সামনে থেকে সরো, আমার দেরি হয়ে যাচ্ছে। অলি চুপচাপ সরে দাঁড়াল। আলভি পা ফেলে চলে গেল। রূপসা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তার মন ভালো নেই। আলভি এরকম কিছু করবে সে স্বপ্নেও ভাবতে পারেনি। সেই ছোটবেলা থেকে আলভিকে সে ভালোবাসত। তুমি কখনোই আমার ভালোবাসাটা দেখলে না। কেন দেখলে না বলো? আমার মাঝে কিসের কমতি ছিল? আমার যে ভীষণ কষ্ট হচ্ছে। রূপসার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। তার বুকটা ফেটে যাচ্ছে। সে কিছুতেই অলিকে মেনে নিতে পারছে না। রূপ, তুই রেডি হোসনি এখনো? আচমকা পেছনে থেকে আসা কারো আওয়াজে রূপসা তড়িৎ গতিতে নিজের চোখজোড়া মুছে নিল। নিজেকে স্বাভাবিক করে দরজার দিকে তাকাতেই দেখল ইয়াদ দাঁড়িয়ে আছে। ইয়াদ রূপসার দিকে এগিয়ে এসে বলল, কিরে, দেরি হয়ে যাচ্ছে তো? তুই তো জানিস আজকে আমাদের বাস্কেটবল টুর্নামেন্ট আছে। তারপর ভাইয়া অফিসে গেছে, কলেজ শেষে আমাকে সেখানেও যেতে হবে। তাড়াতাড়ি চল, নয়তো তোকে রেখেই চলে যাব। রূপসা একটা শ্বাস ফেলে বলে ওঠে, তোমার যদি বেশিই তাড়া থাকে তাহলে অপেক্ষা করছো কেন? চলে যাও, এমনিতেও আমাকে নিয়ে কেউ ভাবে না। ইয়াদ সবসময়ের মতোই হাসি দিয়ে বলল, তুই কি ভাইয়ার কথা বলছিস? রূপসা স্বভাবসুলভ মাথা নিচু করে রাখল। তার ভালো লাগছে না, সবকিছুই বিষাদ লাগছে। আলভিকে সে ভালোবাসত, এখনও ভালোবাসে। ইয়াদ এবার মুখটাকে সিরিয়াস করে বলল, একটা সত্যি কথা বলি শোন। ভাইয়া তার বউকে অনেক বেশিই ভালোবাসে। তাই তার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। রূপসা অগ্নিচোখে ইয়াদের দিকে তাকায়। তারপর শক্ত কণ্ঠে বলে ওঠে, এভি একবারও বলেনি যে ও ওই মেয়েটাকে ভালোবাসে। আমার বিশ্বাস যে ওই মেয়েটাই এভিকে ফাঁদে ফেলেছে। ইয়াদ হেসে উঠল, ট্র্যাপে ফেলেছে, তাও আবার ভাইয়াকে? আনবিলিভেবল। দেখ, তোর ভালোর জন্যই বলছি, ভাইয়া আর তার বউয়ের মাঝে কাবাবে হাড্ডি হতে যাস না। রূপসা ভ্রু কুঁচকে তাকাল। সন্দিহান কণ্ঠে বলল, বাহ, মেয়েটা আসতে না আসতেই দেখছি সবার মন জয় করে নিয়েছে। ইয়াদ, তুমি ওর কথা ভাবলে, কিন্তু নিজের বোনের কথা ভাবলে না। তুমি আমাকে বলতে পারলে যে আমি ওদের মাঝে কাবাবে হাড্ডি হতে যাব? তুমি বুঝতে পারছো না ইয়াদ, যে মেয়েটা আমার কত বড় ক্ষতি করেছে। ইয়াদ একটা শ্বাস ছেড়ে চোখ বন্ধ করে নিল। তারপর কয়েক সেকেন্ড পর চোখ মেলে বলল, আমি চাই না যে তুই আরও বেশি কষ্ট পাস। রূপসা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আমি পরিষ্কার বুঝতে পারছি যে ভাইয়া তার বউকে অনেক বেশিই ভালোবাসে। আর তুইও ভালো করেই জানিস যে ভাইয়া কম্প্রোমাইজ করার মতো লোক নয়। এতদিনে যখন তার মনে নিজের জন্য জায়গা করে নিতে পারিসনি, তখন আর চেষ্টা না করাটাই ভালো। রূপসা এক হাতে চোখ মুছে নিল। তারপর অন্যদিকে তাকিয়ে বলল, মামনি বলেছে হাল না ছাড়তে। সে ওই মেয়েটাকে মেনে নেবে না। ওই মেয়েটাকে যে করেই হোক সে এভির জীবন থেকে সরাবেই, তারপর এভির কাছে আমাকে চুজ করা ছাড়া আর কোনো রাস্তাই থাকবে না। রূপসার কথা শুনে ইয়াদ ভীষণ রেগে গেল। সে কিছু বলতেই যাবে তার আগেই উর্মিলা দরজার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, তোমাদের হলো, নাকি আমি একাই চলে যাব? ইয়াদ দ্রুত পায়ে রূপসার রুম থেকে বেরিয়ে এলো। উর্মিলাকে কিছু না বলেই হনহন করে চলে গেল।
উর্মিলা ভ্রু কুঁচকে সেদিকেই তাকিয়ে রইল। এর আবার কি হল? মুখটাকে এভি ভাইয়ার মতো করে রেখেছে কেন? উর্মিলা রূপসার দিকে তাকাতেই রূপসা ব্যাগ নিয়ে বেরিয়ে আসে। চলো। তারা হলরুম পেরিয়ে ড্রয়িং রুমে আসার জন্য সিঁড়িতে পা রাখতেই অলি বলে ওঠে, আপু তোমরা কোথাও যাচ্ছ? উর্মিলা অলির কণ্ঠ অনুসরণ করে অলির দিকে তাকায়। মেয়েটাকে দেখলেই তার ভালো লাগে। এরকম কিউট পিচ্ছি একটা মেয়ে তার গুরুগম্ভীর মুডি ভাইয়ের বউ হবে সেটা কি সে কখনো ভাবতে পেরেছে? অলি এক হাতে মাথার ওড়নাটা টেনে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। উর্মিলা হালকা হেসে বলে ওঠে, আমরা ভার্সিটিতে যাচ্ছি অলি। উর্মিলার কথা শুনে অলির মনটা খারাপ হয়ে যায়। কখন আসবে আপু? আমার তো একা একা ভালো লাগবে না। ভালো না লাগলে নিজেদের বাড়িতে চলে যাও না। থাকতে কে বলেছে? রূপসার কথা শুনে অলি আর উর্মিলা দুজনেই অবাক চোখে তাকালো। রূপাপু তুমি ওকে এভাবে কেন বললে? ও ভাইয়ার বউ, সেই হিসেবে এটা ওরও বাড়ি। ও নিজের বাড়িতেই তো আছে। অলি মুখে হাসি টেনে বলল, আপনাকে আমি ঠিক চিনতে পারছি না। যদি একটু পরিচয়টা দিতেন তাহলে বেশ উপকার হতো। আমি আবার আমার শত্রু আর বন্ধুর তালিকা করছি তো এই আর কি। শেষের কথাটুকু অলি নিম্নস্বরেই বলল, ওহ তোমাদের তো পরিচয় করানোই হয়নি। অলি ও হচ্ছে রূপসা আপু, আমাদের একমাত্র ফুপাতো বোন। উর্মিলার কথা শেষ হতেই অলি কিঞ্চিত হেসে বলে ওঠে, ওহ এখন বুঝতে পারলাম আসলে রূপসা আপু হয়তো নিজের বাড়িকে অনেক বেশিই মিস করছে, সেই জন্যই আমাকে নিজের বাড়িতে যেতে বলেছে। আমি ঠিক বললাম তো রূপসা আপু? অলির কথা শুনে রূপসা চোখ কটমট করে অলির দিকে তাকালো। রূপসা বুঝে গেছে যে এই মেয়েটা ইচড়ে পাকা, নইলে এতটুকু মেয়ে তাকে এভাবে ঠেস লাগিয়ে বলতে পারত না। অবশ্য তার জানামতে মিডল ক্লাসের মেয়েরা অকাল্পকবই হয়। উর্মিলা অবশ্য কথাটা পজিটিভ ভাবেই নিয়েছে। তুমি কি সত্যিই তোমার বাড়িকে মিস করছো রূপাপু? উর্মিলার কথা শুনে রূপসার রাগ আরও দ্বিগুণ বেড়ে গেল। উর্মি তুমি কি ইনডিরেক্টলি আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলছ? উর্মিলা হতভম্ব হয়ে গেল। সে কখন চলে যেতে বলল? নিজের বাড়িকে মিস করা কি অনুচিত কিছু? না রূপাপু এসব তুমি কি বলছ? আমি তোমাকে চলে যেতে বলবো কেন? তোরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? কয়টা বাজে খেয়াল আছে? নুরনাহারের কথায় তারা ড্রয়িং রুমের দিকে তাকালো। রূপসা উর্মিলাকে পাশ কাটিয়ে নিচে নেমে গেল। উর্মিলাও তার পিছু পিছু চলে গেল। অলি বেচারি একা একা কি করবে বুঝতে না পেরে নিজের রুমের দিকেই যেতে নিচ্ছিল, তখনই নুরনাহার তাকে ডাক দেয়, বৌমা তোমার কাজ না থাকলে এসো আমার কাছে। নুরনাহারের মুখে বৌমা ডাকটা শুনে অলি বর্ষর একটা ধাক্কা খেল। তবে তাকে তো আর গিয়ে বলতে পারবে না যে আপনি আমাকে অলি বলেই ডাকবেন। এসব ডাকনাম আমি নিতে পারছি না। অলি মনে মনে কথাগুলো ভেবে নিচে নেমে আসল। শোনো বৌমা, একটু সাবধানে হাঁটাচলা করবে। এই সময় কিন্তু একদমই বেখেয়ালি হয়ে হাঁটা যাবে না। অলি উপর নিচ মাথা নাড়াল। নুরনাহার অলির মাথায় হাত রেখে বলল, চলো মায়ের রুমে গিয়ে গল্প করি। অলি চুপচাপ কাকি শাশুড়ির সাথে দাদুম্নির রুমের দিকে চলে গেল। বিকেল বেলা অলি নুরনাহারের সাথে বসে গল্প করছিল। তুমি তো কিছুই খেতে পারছ না বৌমা, এরকম হলে কি চলবে? অলি হাতে থাকা কাস্টার্ডের বাটিটা টেবিলের উপর রেখে বলল, আসলে কাকিমা আমি খাওয়ার চেষ্টা করি কিন্তু খেতে পারি না। এরকম হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। একবারে খেতে না পারলে কিছুক্ষণ পরপর খাবে কেমন? অলি হ্যাঁ বোধক মাথা নাড়ল। তখনই উর্মিলা আর রূপসা বাড়িতে ফিরে আসে। ওয়াও কাস্টার্ড, আমারটা কোথায় কাকিমা? উর্মিলার কথা শুনে নুরনাহার বলে, ফ্রেশ হয়ে আয়, তোরটা ফ্রিজে রাখা আছে। উর্মিলা মাথা নেড়ে চলে গেল। নুরনাহার রূপসার উদ্দেশ্যে বলল, ইয়াদ কোথায়? নিশ্চয়ই খেলাধুলা নিয়ে ব্যস্ত তাই না? না মামি, ও তো 2টো ক্লাস করেই অফিসে চলে গেছে। যাক ছেলেটা একটু কাজে মনোযোগী হচ্ছে তাহলে। রূপসা মুখে কিছুই বলল না, তবে সে অলির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। মেয়েটা বয়সে তার থেকে অনেক ছোট কিন্তু ভাগ্যটা তার থেকে অনেক বড়। এই জন্যই হয়তো বলে ভাগ্যবতী হওয়া বেশি জরুরি। রূপসা মনেমনে কথাগুলো বলল। এদিকে রূপসাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অলি একটা মিষ্টি হাসি উপহার দিল। প্রত্যুত্তরে রূপসা মুখ বাঁকিয়ে উপরে চলে গেল। অলির হাসি থেমে গেল। রূপসার মুখ বাঁকানোটা তার কাছে ভালো লাগেনি। আমি তার কি ক্ষতি করেছি? কেন আমাকে দেখলেই এরকম করে? শুধুই কি আমি মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে বলে, নাকি অন্য কোনো ব্যাপার আছে? অলির ভাবনার মাঝেই শাহনাজ বেগম আর রুনা খাতুন ড্রয়িং রুমে আসে। নুরনাহার রাতের খাবারের মেনুগুলো সব বুঝিয়ে দিতে আমাকে হেল্প করো। শাহনাজ বেগমের কথা শুনে নুরনাহার উঠে দাঁড়ালো, তারপর তাদের সাথে কিচেনে চলে গেল।
অলি চুপচাপ বসে আছে, তখনই আবারও কলিং বেল বেজে ওঠে। একজন সার্ভেন্ট গিয়ে দরজা খুলে দিতেই আলভির খালার আর মামার ফ্যামিলির লোকজন বাড়িতে প্রবেশ করে। এত মানুষকে একসাথে আসতে দেখে অলি বসা থেকে দাঁড়িয়ে যায়। ঈশা এগিয়ে এসে অলিকে জড়িয়ে ধরে। অলি কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। কিছুক্ষণ পর ঈশা অলিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। কেমন আছিস অলি? অলি অবাক চোখে তাকিয়ে বলল। আমি তো ভালোই আছি, কিন্তু তোমরা সবাই হঠাৎ? সামিরা হালকা হেসে বলল। আমরা নিজে থেকে হঠাৎ করে আসিনি অলি, বরং তোমরা হঠাৎ করে আমাদেরকে এনেছ। অলি একটা ঢোক গিলে গোলগাল চোখে তাকিয়ে আছে। অলির খালা আমিনা খাতুন এগিয়ে এসে অলির মাথায় হাত রেখে বললেন, আমরা তো বুঝতেই পারছি না যে তুই কিভাবে এই বাড়ির বউ হয়ে গেলি। তুই একটু আমাদেরকে বুঝিয়ে বলবি? অলি কি বলবে খুঁজে পেল না। আসলে খালাম্নি, মামি, আমি তোমাদেরকে সবকিছু বুঝিয়ে বলছি। হঠাৎ করে আলভির কথা শুনে অলি দরজার দিকে তাকালো। আলভির এক হাতে ওভারকোট আর অফিস ব্যাগ, আর এক হাত পকেটে গোজা। দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ ক্লান্ত। অবশ্য ক্লান্ত থাকাটাই স্বাভাবিক, সে অফিসের কাজ শেষ করেই তাদেরকে এগিয়ে আনতে গিয়েছিল। আলভি সোজা ভেতরে এসে অলির পাশে দাঁড়ায়। অলির দিকে একনজর তাকিয়ে বলে ওঠে, আজ থেকে প্রায় 3.5 মাস আগে অলির সাথে আমার দেখা হয়েছিল। আমার বন্ধু রিফাতের বাড়ি ওদের বাড়ির কাছাকাছি। সেবার একটা দরকারে আমাকে আর দিহানকে রিফাতের বাড়িতে যেতে হয়েছিল। ঘটনাক্রমে ও স্কুলে যাচ্ছিল, সেই সময়ে আমি ওকে দেখেছিলাম। আর ওকে দেখার পর মনে হয়েছিল যে ওই আমার জন্য পারফেক্ট চয়েস। ওকে দেখার জন্য আমি বেশ কিছু দিন রিফাতের বাড়িতেই ছিলাম। আমি ওর সামনাসামনি গিয়েও অনেকবার ওকে বোঝাতে চেয়েছিলাম, কিন্তু ও বুঝতেই চাইছিল না। একবার তো বলেই ফেলল যে আমাকে ও কখনোই বিয়ে করবে না। ওর কথা শুনে আমার মধ্যে ভীষণ ভয় লাগা কাজ করেছিল। সেই ভয় থেকেই এক পর্যায়ে গিয়ে আমি ওকে জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। আমি জাস্ট নিশ্চিন্ত হতে চেয়েছিলাম। আলভির কথাগুলো কেউ হজম করতে পারল না। এটা ঠিক যে আলভি নিজের ফিলিংসগুলোর ব্যাপারে অনেক বেশি পসেসিভ, তাই বলে কাউকে কিছু না জানিয়ে একেবারে বিয়ে করে নেবে? আমেনা খাতুন চিন্তিত কণ্ঠে বললেন, এটা কোনো কথা? তাই বলে তুমি ওকে জোর করে বিয়ে করবে? বিকজ আই লাভ হার। আলভির কথা শুনে অলি চোখ বড় বড় করে আলভির দিকে তাকল। ঈশা কথার মাঝে বা হাত ঢুকিয়ে বলল, ভাইয়া, তুমি তাহলে সেদিন অলিদের বাড়ির ঠিকানা জানতে চাইলে কেন? তোমার কথানুযায়ী তো ওদের বাড়ির অ্যাড্রেস তোমার জানা থাকার কথা, তাই না? আলভি কিছুক্ষণ ভেবে বলে ওঠে, ওদের বাড়ির লোকেশন আমি জানতাম, কিন্তু তিশার বিয়ের সময় একটা বিষয় নিয়ে আমাদের মাঝে ঝামেলা হয়েছিল। সেটার পর থেকেই অলির সাথে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওরা বাসা চেঞ্জ করেও তো নিতে পারে, সেটা বিবেচনা করেই ওদের লোকেশন জানার জন্য আমি তোর কাছে কল করেছিলাম। তিশা জিজ্ঞেস করল, কিন্তু ভাইয়া, তুমি ওকে জোর করে বিয়ে না করে আমাদেরকে বলতে পারতে। ওর জেদের জন্যই আজকের মতো এরকম একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেদিন ও যদি আমাকে কথা দিত যে 3 বছর পর ও আমাকেই বিয়ে করবে, তাহলে আমাকে ফোর্সফুলি ওকে বিয়ে করতে হতো না। যদিও ওকে বিয়ে করার পরেও 3 বছর পর ওকে এই বাড়িতে আনার প্ল্যান ছিল। ঈশা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে 3 বছর অপেক্ষা করতেই পারতে ভাইয়া। আফটার অল অলি একটা বাচ্চা মেয়ে। আলভি একটু সংকোচবোধ করল, কিন্তু তাকে এসব বলতেই হবে, এছাড়া আর কোনো উপায় নেই। সে চায় না অলিকে বা বেবিকে নিয়ে কাউকে কিছু বলার স্পেস দিতে। চোখের সামনে বউ ঘুরঘুর করলে আউট অফ কন্ট্রোল হওয়া অস্বাভাবিক কিছুই নয়। সেদিন তিশার মেহেন্দির রাতে আমার সাথেও তেমনটাই হয়েছিল। আর যার ফলস্বরূপ অলি বর্তমানে প্রেগন্যান্ট। এখন আশা করি এই নিয়ে কারোর মনে আর কোনো প্রশ্ন নেই। কথাটা বলেই আলভি দ্রুতপায়ে নিজের রুমের দিকে চলে গেল। আলভির কথাটা বোধগম্য হওয়া মাত্রই সবাই একসাথে অলির দিকে তাকাল। আসলে তারা ঠিক অলির চেহারার দিকে নয়, বরং অলির পেটের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে পেরে অলি আলগোছে ওড়না দ্বারা নিজের পেট আবৃত করে নিল। সবার চাহনি দেখে অলির ভীষণ লজ্জা লাগছে। বজ্জাত লোকটা এভাবে সবকিছু খোলামেলা ভাবে বলে দিয়ে দিব্যি নিজের রুমে চলে গেল, কিন্তু অলির ইচ্ছা করছে এখানেই মাটি খুঁড়ে তার ভেতর ঢুকে যেতে। লজ্জার ঠেলায় পা দুটোও জমে গেছে।